আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আশা করি দেশের বর্তমান এই পরিস্থিতিতে আপনারা সবাই অবশ্যই ভালো আছেন। আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এই মুহূর্তের এই গভীর এবং আমি মনে করি কিছুটা জটিল রাজনৈতিক বিশ্লেষণে। দেখুন, আপনারা যারা নিয়মিত বাংলাদেশের রাজনীতির খোঁজখবর রাখেন, তারা নিশ্চয়ই বুঝতে পারছেন রাজনীতির মাঠটা এখন বাইরে থেকে যতটা শান্ত মনে হচ্ছে, ভেতরে ঠিক ততটা উত্তাল। একটা কথা আছে না, ঝড়ের আগের শান্ত রূপ। ঠিক যেন তেমনি এক গুমোট হাওয়া বইছে আমাদের রাজনৈতিক অঙ্গনে। একটু গভীরভাবে যদি খেয়াল করেন, দেখবেন আওয়ামী লীগ কিন্তু রাজনীতির মাঠ থেকে একেবারে হারিয়ে যায়নি। তারা কিন্তু একটা সুযোগ খুঁজছে, একটা মোক্ষম সুযোগ। সুপ্রিয় দর্শক, সবকিছুকে অবৈধ, অসাংবিধানিক এবং বাতিল প্রমাণ করে আবারও একটা রাজকীয় প্রত্যাবর্তন বা কামব্যাক করার জন্য তারা কিন্তু ভেতরে ভেতরে দেশে এবং আন্তর্জাতিক মহলে একটা বিশাল লবিং চালিয়ে যাচ্ছে। তাদের একটাই বয়ান, এই যে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ছিল এবং গত 12ই ফেব্রুয়ারির যে নির্বাচন হলো, সেটা নাকি গণতন্ত্র হত্যার নির্বাচন। এখন প্রশ্ন হচ্ছে, হঠাৎ করে কেন এই বয়ান? আর তার চেয়েও বড় প্রশ্ন হলো, ঠিক এই সময়ে এসে হঠাৎ করে কেন শেখ হাসিনার উপর দায় চাপানোর এই নতুন তত্ত্ব বাজারে ছড়ালো? আসুন, আজ আমরা একটু ভেতরে ঢুকে দেখার চেষ্টা করি আসলে পর্দার আড়ালে কি এমন দাবার চাল চলছে যার কারণে জল এত দূর গড়িয়ে গেছে। আপনারা জানেন, গত 12ই ফেব্রুয়ারির নির্বাচনটা হয়েছে আওয়ামী লীগকে বাইরে রেখে। অনেকটা সেই 2014 বা 2024 সালের শেখ হাসিনার আমলের ডামি নির্বাচনের মতোই একটা ব্যাপার। শুধু কুশীলবগুলো আলাদা। এখন এই নির্বাচন নিয়ে কিন্তু খোদ ডক্টর ইউনূসের সরকারের ভেতরে এবং বাইরে, এমনকি আন্তর্জাতিক মহলেও ব্যাপক সমালোচনা ছিল, আছে। আওয়ামী লীগ এই নির্বাচনকে রীতিমতো সাজানো বা পাতানো নির্বাচন হিসাবে প্রমাণ করতে চাইছে। কারণ তারা খুব ভালো করেই জানে, যদি কোনোভাবে এই নির্বাচনটাকে আন্তর্জাতিক এবং দেশবাসীর কাছে যেভাবেই হোক প্রশ্নবিদ্ধ করা যায়, যদি প্রমাণ করা যায় যে এটা একটা একতরফা নির্বাচন ছিল, তাহলে এই নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসা বর্তমান বিএনপি সরকার কিন্তু এক চরম বিতর্কের মুখে পড়বে। আর এই বিতর্কটা তাদের টিকে থাকার জন্য হয়ে দাঁড়াবে সবচেয়ে বড় চ্যালেঞ্জের বিষয়। আওয়ামী লীগের গেম প্ল্যানটা এখানেই। তারা এই পুরো প্রক্রিয়াটাকে অবৈধ প্রমাণ করে নিজেদের ফেরার একটা বৈধ রাস্তা বর্তমান সময়ে কিন্তু তৈরি করার চেষ্টায় আছে। এবং ঠিক এই জায়গাটাতেই শুরু হয়েছে আসল খেলা। এই যে আওয়ামী লীগের একটা সুদূর প্রসারী মাস্টার প্ল্যান, এটাকে কাউন্টার দেওয়ার জন্য, অর্থাৎ ডক্টর ইউনূসের সরকার এবং তাদের আয়োজিত সেই নির্বাচনকে বাঁচাতে এবং সেটাকে একটা সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের রূপ দিতে হঠাৎ করেই বাজারে একটা নতুন বয়ান হাজির করা হয়েছে। আপনারা নিশ্চয়ই প্রখ্যাত সাংবাদিক এবং দৈনিক মানব জমিনের সম্পাদক জনাব মতিউর রহমান চৌধুরী সাহেবের সাম্প্রতিক বক্তব্যটা শুনেছেন। তিনি একটা বোমা ফাটিয়েছেন বলা যায়। তিনি দাবি করেছেন, সরকার নাকি আওয়ামী লীগকে নির্বাচন করতে দেয়নি, এই কথাটা ডাহা মিথ্যা। তার মতে সত্যটা হলো, আওয়ামী লীগকে নির্বাচনে আনার জন্য আগে থেকেই চেষ্টা করা হয়েছিল। এমনকি পার্শ্ববর্তী দেশ ভারতও নাকি চেয়েছিল আওয়ামী লীগ নির্বাচনে আসুক। কিন্তু স্বয়ং শেখ হাসিনা কোনোভাবেই নাকি এই প্রস্তাবে রাজি হননি। এখন একটু ভেবে দেখুন তো দর্শক, হঠাৎ করে এই বয়ানটা কেন সামনে আনা হলো? এর পেছনের রাজনীতিটা কি? এর পেছনের রাজনীতিটা হচ্ছে একটা নিখুঁত কৌশলগত চাল। এই বয়ানটা যদি সমাজে প্রতিষ্ঠিত করা যায় বর্তমানে, তাহলে কিন্তু পুরো দায়টা গিয়ে পড়ে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের উপর। তখন ডক্টর ইউনূস সরকার বা বর্তমান বিএনপি সরকার খুব সহজেই বলতে পারবে, দেখুন, আমরা তো তাদের আসলে কোনোভাবে বাদ দিতে চাইনি। আমরা তো চেয়েছিলাম সব দলের অংশগ্রহণে একটা নির্বাচন হোক। কিন্তু শেখ হাসিনাই তো নিজের অহংকার বা ভয়ে নির্বাচনে আসেনি। তাহলে এটা একতরফা নির্বাচন হয় কি করে?
অর্থাৎ আন্তর্জাতিক মহল এবং দেশের মানুষের কাছে নিজেদের একটা ক্লিন ইমেজ তৈরি করার জন্য এবং নির্বাচনকে বৈধতা দেওয়ার জন্যই মূলত শেখ হাসিনাকে এই নাটকের ভিলেন সাজানোর বর্তমান সময়ে চেষ্টা চলছে। কিন্তু দর্শক, বিষয়টা কি আসলেই এত সহজ? শেখ হাসিনা কি আসলেই এত বোকা যে তিনি এমন একটা সুযোগ পেয়েও হাতছাড়া করবেন? এখানেই আসে আমাদের প্রাপ্ত তথ্যের আসল বিশ্লেষণ। শেখ হাসিনা কেন রাজি হলেন না? এর পেছনে তার একটা গভীর রাজনৈতিক হিসাব নিকাশ ছিল। তিনি কিন্তু খুব ভালো করেই জানতেন যে তার দল আওয়ামী লীগকে যদি নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হতো, তাহলে সেটা হতো একটা নামমাত্র অংশগ্রহণ। তিনি বুঝতে পেরেছিলেন নির্বাচনের পুরো ছকটা এমনভাবে সাজানো হবে যেন আওয়ামী লীগ কোনোভাবেই ২ থেকে ৪টার বেশি আসন এখানে পেতে না পারে। আর যদি এমনটা হতো, তাহলে পুরো দেশের মানুষের কাছে এবং আন্তর্জাতিক বিশ্বের কাছে এটা প্রমাণিত হয়ে যেত যে বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগের আর কোনো অস্তিত্ব নেই। তাদের যে জনসমর্থন, সেই জনসমর্থন শূন্যের কোঠায় নেমে গেছে। এমন একটা চরম অপমানজনক এবং রাজনৈতিক ভরাডুবির মুখোমুখি শেখ হাসিনা কোনোভাবেই আসলে হতে চাননি। এবং এই যে পট পরিবর্তন বা জুলাই আগস্ট কিংবা ৫ আগস্টের যে গণ অভ্যুত্থান অথবা বিপ্লব, সেটার পরবর্তীতে যে বয়ান তৈরি করা হয়েছে যে আওয়ামী লীগ নিঃশেষ হয়ে গেছে, এদেশের মাটিতে আওয়ামী লীগ আর রাজনীতি করতে পারবে না, আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে পারবে না। যদি শেখ হাসিনা নির্বাচনে অংশগ্রহণ করতেন বা যেভাবে শেখ হাসিনা চিন্তা করেছেন সেই চিন্তা অনুযায়ী আওয়ামী লীগ যদি ২ থেকে ৪টি আসন পেত নামমাত্র, তাহলে সেই সময়কার বয়ানটি কিন্তু জনগণ খুব আদরের সহিত গ্রহণ করে নিত। এবং এরকম একটি বড় রাজনৈতিক দল যখন তাদের সর্বস্ব হারিয়ে ফেলে, জনগণের কাছ থেকে গ্রহণযোগ্যতা একদম হারিয়ে ফেলে, জনগণ তাদের উপর যে ধারণা রাখত সেই ধারণাটি সম্পূর্ণ মিথ্যে প্রমাণিত হয়ে যায়, তখন কিন্তু সেই রাজনৈতিক দলের সারভাইভ করা কিংবা রাজনীতির মাঠে পুনরায় মাথা উঁচু করে দাঁড়ানো অনেক সময় সাপেক্ষ একটি ব্যাপার হয়ে দাঁড়াতো। এবং শেখ হাসিনা কিন্তু ঠিক এই জায়গাটাই আন্দাজ করতে পেরেছিলেন এবং এই আন্দাজটুকু করার কারণে তিনি সে সময় এই নির্বাচন থেকে দূরে সরে গিয়েছেন এবং এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য বা বিতর্কিত করার জন্য যে সকল কাজকর্ম করার দরকার, সেই কাজকর্মগুলো কিন্তু তিনি সেই সময় থেকে করে যাচ্ছেন। শুধু শেখ হাসিনা নয়, আওয়ামী লীগের প্রত্যেক নেতা কর্মী, এমনকি আওয়ামী লীগের বর্তমান সময়ে যারা বিভিন্ন দেশে পালিয়ে বেড়াচ্ছেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, তারাও কিন্তু শেখ হাসিনার সেই বয়ান অনুযায়ী বর্তমান সময়ে এবং অতীতে একই বয়ান দিয়ে এসেছেন। অর্থাৎ এই নির্বাচন, এই অন্তর্বর্তীকালীন সরকার, এটি সম্পূর্ণ অবৈধ ও সাংবিধানিক। তার মানে কি? তার মানে তারা, আমি যেমনটি বললাম, যে প্রমাণ করতে চাইছে এই সবকিছু অবৈধ, এই নির্বাচনটা অবৈধ এবং এই বর্তমান সরকার যারা বিজয়ী হয়ে এসেছে তারাও এক প্রকার ম্যান্ডেটহীন বা তাদেরও এখানে কোনো ভ্যালু নেই। সুপ্রিয় দর্শক, এর পাশাপাশি শেখ হাসিনার মাথায় আরেকটা সূক্ষ্ম হিসাব ছিল। তিনি চেয়েছিলেন তাকে এবং তার দলকে ছাড়াই এই নির্বাচনটা হোক। কিন্তু কেন? কারণ তিনি জানতেন তাকে ছাড়া নির্বাচন হলে সেটা কখনোই পূর্ণাঙ্গ গ্রহণযোগ্যতা পাবে না। ডক্টর ইউনূস এবং বিরোধী দলগুলো বছরের পর বছর ধরে শেখ হাসিনার আমলের নির্বাচনগুলোকে যেভাবে বিতর্কিত বা দামি নির্বাচন বলে সমালোচনা করে আসছিল, শেখ হাসিনা চেয়েছেন ঠিক সেই একই সমালোচনার তীরটা এবার তাদের দিকেই ঘুরে যাক। তিনি একটা মোক্ষম জবাব তৈরি করে রাখতে চেয়েছেন। এখন কিন্তু তিনি এবং তার দল খুব সহজেই বুক ফুলিয়ে বলতে পারছে, আমরা বিএনপিকে ছাড়া নির্বাচন করে যদি দোষী হই, তাহলে তোমরা আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন করে কিভাবে সাধু সন্ন্যাসী হয়ে গেলে? তোমরা তো একই কাজ করেছ। অর্থাৎ ডক্টর ইউনূস এবং বিএনপি জামাত তাদের নিজেদের ফাঁদেই নিজেদেরকে ফেলার জন্য শেখ হাসিনা অত্যন্ত কৌশলে নির্বাচন থেকে নিজেকে সেই সময় গুটিয়ে নিয়েছিলেন বা
সরিয়ে নিয়েছিলেন। সুপ্রিয় দর্শক, পুরো বিষয়টা যদি আমরা একসাথে মিলাই তাহলে একটা পরিষ্কার চিত্র কিন্তু আমাদের চোখের সামনে ভেসে ওঠে। সেটা হচ্ছে রাজনীতির মাঠে এখন একটা অস্তিত্ব রক্ষার লড়াই চলছে। একদিকে আওয়ামী লীগ চাইছে ডক্টর ইউনূসের সেই নির্বাচনকে অবৈধ প্রমাণ করে নিজেদের হারানো সিংহাসন ফেরার একটা পথ তৈরি করতে, আর অন্যদিকে বর্তমান স্টাবলিশমেন্ট চাইছে যে কোনো মূল্যে সেই নির্বাচনকে বৈধতা দিতে। আর সেই বৈধতা দেওয়ার জন্যই শেখ হাসিনার ঘাড়ে বন্দুক রেখে গুলি ফাটানোর এই নতুন কৌশল। মতিউর রহমান চৌধুরী সাহেবের মতো একজন বর্ষিয়ান সাংবাদিকের মুখ দিয়ে যখন এই কথাগুলো বের হয়, তখন বুঝতে হবে এটা কেবলই কোনো বিচ্ছিন্ন মন্তব্য নয়, এটা আসলে একটা বৃহত্তর রাজনৈতিক নেরেটিভ বা বয়ান তৈরি করার অংশ। দেখুন, রাজনীতিতে আসলে কেউ দুধে ধোয়া তুলসী পাতা নয়। সবাই যার যার জায়গা থেকে নিজের স্বার্থটাকেই সবার আগে দেখে। শেখ হাসিনা যেমন নিজের দলের ভরাডুবি ঠেকাতে এবং বর্তমান সরকারকে বিতর্কে ফেলতে অথবা অন্তর্বর্তীকালীন সরকারকে বিতর্কে ফেলতে নির্বাচনে যাননি, ঠিক তেমনি বর্তমান সরকারও নিজেদের গ্রহণযোগ্যতা বাড়াতে শেখ হাসিনার সেই না যাওয়ার সিদ্ধান্তটাকে এখন নিজেদের ঢাল হিসাবে ব্যবহার করছে। এখন দেখার বিষয় হচ্ছে এই যে বয়ান আর পাল্টা বয়ানের যুদ্ধ, এই যে রাজনীতির দাবা খেলা, এখানে শেষ পর্যন্ত কি আসলে কিস্তিমাত করে? আন্তর্জাতিক মহল কার বয়ান গিলবে, আর এদেশের সাধারণ মানুষ বা শেষ পর্যন্ত কোন সত্যটাকে গ্রহণ করবে? সেটাই এখন সময়ের সবচেয়ে বড় প্রশ্ন। আমরা শুধু অপেক্ষা করতে পারি এবং এই রাজনৈতিক নাটকীয়তার পরবর্তী অঙ্কের জন্য চোখ রাখতে পারি। এখনকার মতো এই আলোচনা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো আলোচনায়। আরেকটা বিষয়, এই আলোচনা প্রসঙ্গে আপনাদের যদি কোনো মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। এবং আপনি যদি মনে করেন এই আলোচনাটা অন্য কারো শোনা দরকার রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির জন্য, তাহলে অবশ্যই এই আলোচনাটা শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে। অবশ্যই অবশ্যই নিরাপদে থাকবেন এবং চোখ কান খোলা রাখবেন। আল্লাহ হাফেজ।